একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিক্সন দাস, প্রভাষক অর্থনীতি বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। আমি আবারও তোমাদের সামনে নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছো। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, শ্রমবাজার, লেবার মার্কেট। শ্রমবাজার বা ইংরেজিতে সেটাকে বলে লেবার মার্কেট। আচ্ছা, তো প্রথমেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রম। শ্রম কি? আমরা এর আগে উৎপাদন চ্যাপ্টারে আমরা শ্রম সম্পর্কে আলোচনা করেছি। উৎপাদনের প্রধান চারটি উপকরণের মধ্যে শ্রম একটি। তো শ্রমের বৈশিষ্ট্য এইগুলো আমরা আলোচনা করেছি এর আগে। তারপরেও আজকে আমি যেহেতু আজকে চ্যাপ্টারের নামই শ্রমবাজার, আমি শ্রম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, শ্রম কি? সাধারণভাবে আমরা শ্রম বলতে কি বুঝি? শ্রম বলতে বুঝি শারীরিক যে কোনো পরিশ্রমই হচ্ছে শ্রম। সাধারণভাবে শ্রম বলতে শারীরিক পরিশ্রমকেই শ্রম বলে। কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম বলতে শুধু শারীরিক শ্রমকে না বুঝিয়ে সেটা শারীরিক এবং মানসিক দুই ধরনের শ্রমকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে উৎপাদন বা আয় উপার্জনের জন্য উৎপাদন কাজে নিয়োজিত অথবা আয় উপার্জনের কাজে নিয়োজিত যে কোনো শারীরিক ও মানসিক পরিশ্রমই হচ্ছে শ্রম। আচ্ছা, এবার শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্যগুলো আমরা এর আগে পড়েছি, তারপর আমি সংক্ষেপে কিছু আলোচনা করব শ্রমের বৈশিষ্ট্যগুলো কী কী আছে। যেমন শ্রম হচ্ছে যতক্ষণ, এক নম্বর বৈশিষ্ট্য, যতক্ষণ শ্রমিকের জীবনী শক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকবে। কারণ হচ্ছে শ্রম হচ্ছে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোর মধ্যে জীবন্ত উপকরণ শ্রম। যতক্ষণ মানুষের জীবনী শক্তি থাকবে ততক্ষণই মানুষ শ্রম দিতে পারবে। তারপরে এটা একটা, এর জন্য এটাকে বলা হয় শ্রমকে জীবন্ত উপকরণ, উৎপাদনের জীবন্ত উপকরণ। তারপর আছে শ্রম ক্ষণস্থায়ী। তার মানে হচ্ছে শ্রমকে কি করা যায় না, সঞ্চয় করা যায় না। কম সময়, যে সময় কাজ করবে সেই সময় শ্রম থেকে আমরা যে মানে সেই কাজটা পাবো। সুতরাং শ্রমটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা সংরক্ষণ বা সঞ্চয় করার কোনো সুযোগ নেই। তারপরে আছে শ্রমিক তার শ্রম বিক্রি করে কিন্তু নিজেকে বিক্রি করে না। হ্যাঁ, শ্রমিক তার যে পরিশ্রম বা কাজের বিনিময়ে সে হয়তো আমরা মূল্য দিই তাকে বা মজুরি দেই, কিন্তু সেটা কিন্তু সে শ্রমিক নিজেকে বিক্রি করে না, তার শ্রমকে বিক্রি করে। আচ্ছা, তারপরে হচ্ছে শ্রমের পেশা ভিন্ন হতে পারে। তারপরে শ্রম এক স্থান থেকে অন্য স্থানে আমরা রূপান্তরিত হতে পারি। যেমন বাংলাদেশে আমাদের যে শ্রমিক আমাদের দেশে কাজ করে আবার সেটা বাইরেও কাজ করে। তো শ্রম আমরা এক দেশ থেকে আরেক দেশে আমরা কী করতে পারি, রূপান্তর করতে পারি, পরিবর্তন করতে পারি। তারপরে দর কষাকষির মাধ্যমে শ্রম নির্ধারিত হয়। শ্রমের মূল্য অনেক সময় আছে যে শ্রমিকের যে মূল্য দিবে সেটা অনেক সময় দর কষাকষির মাধ্যমে আগেই যে এত মূল্য, তুমি যদি কাজ করতে আগ্রহী হও তাহলে কাজ করো। এইভাবে শ্রমিক এবং মালিকের মধ্যে দর কষাকষির মাধ্যমে শ্রমের মূল্য নির্ধারিত হয়ে থাকে। তারপরে হচ্ছে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ, মানে শ্রমের যোগান মানে হচ্ছে শ্রমিকের সংখ্যা। তো শ্রমিকের সংখ্যা তো অবশ্যই হুট করে বাড়বে না। যেমন বাংলাদেশের শ্রমিকের সংখ্যা প্রচুর শ্রমিক রয়েছে, ঠিক আছে। বা এখন যদি আমরা অন্যান্য দেশের দিকে তাকাই, কানাডা বা ইউরোপ, আমেরিকার দেশগুলোতে, সেগুলোতে আমাদের দেশের মতো এইরকম শ্রমিক সংখ্যা নেই। আমাদের দেশে যেরকম আমাদের জনসংখ্যাও প্রচুর, যার কারণে শ্রমিকও প্রচুর। আচ্ছা, এই হচ্ছে শ্রমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। এখন শ্রমের যোগান রেখা, মজুরির সাথে শ্রমের যোগান রেখার একটি সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এই মজুরির সাথে শ্রমের যোগান রেখার সম্পর্কটা আমি এটাও আগে পড়িয়েছি। তারপরে যেহেতু এই চ্যাপ্টারের শুরুতেই আলোচনা করা হয়েছে, আমি এটা আবার একটু আলোচনা করব। শ্রমের যোগান রেখা, শ্রমের যোগান রেখা পড়ার আগে শ্রমের যোগান কি, শ্রমের চাহিদা কি সেটাও বুঝতে হবে। শ্রমের চাহিদা হচ্ছে যে পরিমাণ
উৎপাদনকারী বা উৎপাদনকারী যে পরিমাণ শ্রমিক নিতে আগ্রহী, তার প্রতিষ্ঠানের জন্য বা তার কাজের জন্য যে পরিমাণ আগ্রহ বা চাহিদা থাকবে সেটা হচ্ছে শ্রমের চাহিদা। আর শ্রমের যোগান হচ্ছে যারা কাজ করবে বা কাজ করতে আগ্রহী তারা কী পরিমাণ প্রস্তুত রয়েছে তার কাজ করার জন্য, সেটা হচ্ছে শ্রমের যোগান। শ্রমের চাহিদা আর শ্রমের যোগান আমি বিস্তারিত তুমি একটু পরে আলোচনা করব। তারপরে শ্রমের যোগানের সাথে আমরা কি বলছিলাম, মজুরির সম্পর্কটাকে আমি দেখাবো। আমি গ্রাফিক্যালি একটু আলোচনা করব। আমি এর আগে এই গ্রাফ তোমরা দেখেছো, খেয়াল করো একটু এইদিকে, এই যে শ্রমের মজুরির সাথে শ্রমের সম্পর্ক, মজুরির সাথে শ্রমের সম্পর্ককে এখানে নিচের দিকে শ্রমের যোগান বা শ্রমিকের সংখ্যা, কোয়ান্টিটি অফ লেবার, মানে ভূমিয়ককে আমি কোয়ান্টিটি অফ লেবার নিলাম, সেটা হচ্ছে শ্রমিকের যোগান বা শ্রমের যোগান। আর উপরের দিকে নিলাম ওয়েজ মানে হচ্ছে মজুরি লম্বককে, আর ভূমিয়ককে নিলাম সে কোয়ান্টিটি অফ লেবার, শ্রমিকের সংখ্যা, আর লম্বককে নিলাম ওয়েজ বা মজুরি। এখানে প্রথমেই দেখা যাচ্ছে শ্রমের যোগান প্রথমে বৃদ্ধি পেয়ে আবার উল্টো দিকে ঘুরে আসছে। এটাকে বলা হয় উল্টো বিপরীত দিকে ঘুরে আসছে শ্রমের যোগান রেখা। প্রথমে বাড়ছে, তারপরে প্রথমে ধনাত্মক হারে বাড়ছে, তারপরে আবার কমছে। এখানে আমরা খেয়াল করব যে যখন এই শ্রমের যোগান যখন বাড়ছে, মজুরি বাড়ার সাথে সাথে, মজুরি বৃদ্ধির সাথে সাথে আমরা শ্রমের যোগান বাড়ছে, মানে ধনাত্মক। কিন্তু এক সময় যখন মজুরি বাড়তেই থাকবে কিন্তু শ্রমের যোগান ওই হারে আর বাড়বে না। মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগান এরকম বাড়বে না, কারণ হচ্ছে শ্রমিক কাজ করতে করতে প্রথমে যখন শ্রমিক তার কাজ শুরু করে তখন সে চেষ্টা করে তার শ্রম বেশি দিয়ে মজুরি যাতে তার বৃদ্ধি পায়। কিন্তু এক সময় তার ভিতরে অলস্যতা চলে আসবে, সে কাজ করতে আর বয়স বাড়বে, সে কাজ করতে আর সক্ষম হবে না। এক্ষেত্রে তার এই শ্রমের যোগান এইরকম বাড়বে না, সে আবার শ্রমের যোগান কমে যাবে, কিন্তু মজুরি ঠিকই বাড়তে থাকবে। এই যে W1 ছিল প্রথমে মজুরি, W1 থেকে W2, তারপরে W3। এর কারণে দেখা যাচ্ছে শ্রমের মজুরি বাড়ছে কিন্তু শ্রমের যোগান না বেড়ে আবার কমে গেছে, উল্টো দিকে চলে আসছে। এইটা হচ্ছে শ্রমের মজুরির সাথে শ্রমের যোগান রেখার সম্পর্ক, উল্টা বিপরীত দিকে ফিরে আসে। এই গ্রাফটা তোমরা একটু দেখে নিবে ভালো করে, এটা পরীক্ষা অনেক সময় থাকে। আচ্ছা, এবার আসো উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপাদনশীল আর একটা হচ্ছে অনুৎপাদনশীল। এই উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের সংজ্ঞা আবার বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে প্রদান করেছেন। এর মধ্যে যারা ফিজিওক্রাট, তিনটা মতবাদ আছে, ফিজিওক্রাট মতবাদ, তারপরে আছে ক্লাসিক্যাল মতবাদ, তারপরে হচ্ছে আধুনিক মতবাদ। ফিজিওক্রাটরা উৎপাদনশীল শ্রম বলতে কী বোঝানো হয়েছে সেটা হচ্ছে যেমন কৃষি, শিল্প, এইসব কাজে যারা নিয়োজিত ওদেরকে বলা হয়েছে উৎপাদনশীল শ্রমিক। আর যারা ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা শ্রমিক ওদের বা শ্রম, সেগুলিকে বলা হয়েছে অনুৎপাদনশীল শ্রম। সেটা হচ্ছে ফিজিওক্রাট মতবাদ। ক্লাসিক্যাল মতবাদ কী বলছে, সেখানে বলছে যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যেমন ডেভিড রিকার্ডো, অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিল, এই ধরনের যারা অর্থনীতিবিদ আছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, ওরা বলছে যে উৎপাদন কাজে যে শ্রমের সাহায্যে দৃশ্যমান উৎপাদন হয় সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম। যেমন কৃষক, শিল্প শ্রমিক, তাঁতি, ওদের কাজগুলো দৃশ্যমান, ওদেরকে ক্লাসিক্যাল মতবাদ অনুসারে উৎপাদনশীল শ্রম বলা হয়েছে। আর যারা যে সকল শ্রমিকের কাজ দৃশ্যমান নয়, ওই শ্রমিকের কাজগুলোকে বলা হয়েছে অনুৎপাদনশীল শ্রম। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, শিল্পী, গায়ক বা অভিনেতা, ওদের শ্রম হচ্ছে কী বলে, মানে অনুৎপাদনশীল, যেটা আমরা পরিমাপ করতে পারি না, কিন্তু সেটা আবার দৃশ্যমান কিন্তু সেটা পরিমাপ করা যায় না, সেটাকে বলা হয়েছে অনুৎপাদনশীল শ্রম। আধুনিক মতবাদ অনুসারেও এই সব ধরনের শ্রমকেই মানে উৎপাদনশীল বলা হয়েছে। কারণ হচ্ছে এখানে ডাক্তার, শিক্ষক, উকিল বা অভিনেতা, ওদের শ্রমও উৎপাদনশীল। কারণ হচ্ছে তাদেরও এই শুধু তাদের চাহিদা আছে,
ডাক্তারদের সেবা বা শিক্ষকের সেবা, সেটাকেও বলা হয়েছে উৎপাদনশীল, কারণ সেটাও অর্থনীতিতে সংশ্লিষ্ট। তার জন্য সেগুলিকেও মানে উৎপাদনশীল বলা হয়, কিন্তু মানে সংজ্ঞা অনুসারে জাস্ট শুধু যেগুলিকে আমরা উপলব্ধি করতে পারি, সরাসরি আমরা পরিমাপ করতে পারি না, সেটা হচ্ছে অনুৎপাদনশীল, আর যেটাকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি সেটা হচ্ছে উৎপাদনশীল। আচ্ছা, এবার আসো শ্রমবাজার। পরবর্তী আলোচনা হচ্ছে শ্রমবাজার বা লেবার মার্কেট। শ্রমবাজার কি বলছে? শ্রমবাজার হচ্ছে যে বাজারে শ্রমের চাহিদা সৃষ্টিকারী, উৎপাদনকারী এবং শ্রমের যোগান দানকারী শ্রমিকদের দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়, শ্রম ক্রয় বিক্রয় করা হয়, সেটা হচ্ছে শ্রমবাজার। আমি আবার বলছি, শ্রমের চাহিদা সৃষ্টিকারী উৎপাদনকারী এবং বা চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষ এবং শ্রমের যোগান দানকারী শ্রমিক। প্রথম হচ্ছে মানে বলা যায় যে মালিক আর হচ্ছে শ্রমিক, মালিক এবং শ্রমিকের মধ্যে দর কষাকষির মাধ্যমে শ্রমের যে ক্রয় বিক্রয় করা হয় সেটাই হচ্ছে শ্রম বাজার বা লেবার মার্কেট। আচ্ছা, এবার আমরা আলোচনা করব বাংলাদেশের শ্রমবাজার নিয়ে। বাংলাদেশের শ্রমবাজারকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? সেটা হচ্ছে পেশাভিত্তিক শ্রমবাজার, দক্ষতা ভিত্তিক শ্রমবাজার, অঞ্চলভিত্তিক শ্রমবাজার। আমি আবার বলছি, বাংলাদেশের শ্রমবাজারকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করতে পারি: পেশাভিত্তিক, দক্ষতা ভিত্তিক এবং অঞ্চলভিত্তিক শ্রমবাজার। পেশাভিত্তিক শ্রমবাজার কি? যেমন কেউ কৃষিকাজে নিয়োজিত, এক ধরনের শ্রমবাজার, সেটা পেশাভিত্তিকের মধ্যে। আবার কেউ শিল্প খাতে নিয়োজিত শ্রমিক, সেটা হচ্ছে শিল্প খাতের শ্রমবাজার। আবার সেবা, যেমন আমি শিক্ষক, আমি শিক্ষকতার সাথে নিয়োজিত, সেটা এক ধরনের, সেটা সেবা খাতের মধ্যে আসবে। তারপরে আছে দক্ষতার ভিত্তিতে। হ্যাঁ, দক্ষতার ভিত্তিতে শ্রমবাজারকে আবার 3 ভাগে ভাগ করা যায়: দক্ষ শ্রমবাজার, আধা দক্ষ শ্রমবাজার আর স্বল্প দক্ষ। দক্ষতার উপরে আমরা 3টা ভাগ পেলাম: দক্ষ, আধা দক্ষ, স্বল্প দক্ষ। আচ্ছা, তো আমাদের দেশে সাধারণত কোন ধরনের শ্রমিকের সংখ্যা বেশি? দক্ষ শ্রমিক নাকি আধা দক্ষ নাকি স্বল্প দক্ষ? আমরা যদি বিভিন্ন ডাটা বা উপাত্ত আলোচনা করি, আমরা দেখতে পাবো যে আমাদের দেশে বিভিন্ন থেকে ইনফরমেশন থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্বল্প দক্ষ শ্রমিকের সংখ্যা আমাদের দেশে বেশি। সেটা যদি আমরা বলি, 2013 সালের একটি জরিপ অনুসারে স্বল্প দক্ষ শ্রমিকের সংখ্যা, মোট শ্রমিকের সংখ্যার মধ্যে স্বল্প দক্ষ শ্রমিকের সংখ্যা প্রায় 52%, দক্ষ শ্রমিকের সংখ্যা 33%, আর আধা দক্ষ শ্রমিকের সংখ্যা 15%। তাহলে দেখা যাচ্ছে যে স্বল্প দক্ষ শ্রমিকের সংখ্যাই আমাদের দেশে বেশি রয়েছে। আচ্ছা, এবার আসো অঞ্চলভিত্তিক শ্রমবাজার। অঞ্চলভিত্তিক শ্রমবাজারকে আমরা আবার 2 ধরনের ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রমবাজার আর এটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজার। অভ্যন্তরীণ শ্রমবাজার কি? অভ্যন্তরীণ হচ্ছে দেশের ভিতরে একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে আমাদের দেশের শ্রমিকরা যে কার্য সম্পাদন করে বা যে ধরনের শারীরিক এবং মানসিক শ্রম প্রদান করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রমবাজার। সেটা হতে পারে গার্মেন্টস, তারপরে বিভিন্ন কৃষি বা বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত যে শ্রমিক, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রমবাজার। এবার আসো আন্তর্জাতিক শ্রমবাজার। আন্তর্জাতিক শ্রমবাজার কি? মানে দেশের বাহিরে। তার মানে দেশের বাহিরে যারা যেসব শ্রমিক শ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে এবং আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান, রেমিটেন্স প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদেরকে বলা হয় আন্তর্জাতিক শ্রম, আর এবং এই বাজারকে বলা হয় আন্তর্জাতিক শ্রমবাজার। আচ্ছা, এবং তাহলে আমরা পরবর্তী আলোচনা হচ্ছে মজুরি। মজুরি কি? মজুরি আর কিছুই না, ওই যে আমরা শ্রমের যে মূল্য সেটাই হচ্ছে মজুরি। শ্রমিক যে কাজ করবে তাকে তার কাজের বিনিময়ে তাকে মূল্য দিতে হবে না, এই মূল্যটি হচ্ছে মজুরি বা ইংরেজিতে বলে ওয়েজ। তার মানে শ্রমের মূল্যকে মজুরি বলে, সংক্ষেপে আমরা বলবো শ্রমের মূল্যকে মজুরি বলে। অর্থনীতি ভাষায় যদি আমরা সুন্দর করে বলতে যাই তাহলে সেটা হবে কোনো শ্রমিক তার শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদন কাজে সহায়তা করার জন্য পারিশ্রমিক বাবদ নির্দিষ্ট সময়ে যে অর্থ উপার্জন করে তাকে মজুরি বলে। আচ্ছা, এবার আসো মজুরির বৈশিষ্ট্য। মজুরির বৈশিষ্ট্য
মজুরি হলো শ্রমিকের শারীরিক ও মানসিক শ্রমের পুরস্কার। মজুরি দাতা হলো উদ্যোক্তা বা নিয়োগকর্তা বা গ্রহীতা হলো শ্রমিক নিজে। মজুরি দাতা এবং গ্রহীতার মধ্যে চুক্তি অনুযায়ী এটি নির্ধারিত হয়, মানে যে দর কষাকষির মাধ্যমে বা চুক্তি থাকে যে সে এত টাকা দেওয়া হবে মজুরি। তারপরে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্ম সম্পাদনের ক্ষেত্রে মজুরি নির্ধারিত হয়। সময় পরিবর্তনের প্রেক্ষিতে মজুরির হারের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। যেমন আজকে 2020 সালে শ্রমিক যে আমরা যে মজুরি পাচ্ছি বা যে কোনো শ্রমিক যে মজুরি পাচ্ছি সেটার 5 বছর পরে সেই মজুরি তো সমান হবে না, সেটা পরিবর্তন হবে। আচ্ছা, এই হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য মজুরির। এবার মজুরি প্রদানের পদ্ধতি। মজুরি প্রদানের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সময় ভিত্তিক, একটা হচ্ছে কর্মভিত্তিক। সময় ভিত্তিক মজুরি হচ্ছে যে কোনো শ্রমিক যদি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ করে, এই কাজের বিনিময়ে যে মজুরি পায় সেটা হচ্ছে সময়ভিত্তিক মজুরি। যেমন কোনো শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা 9 ঘন্টা করে কাজ করে বা অনেক সময় 8 ঘন্টার বেশি অতিরিক্ত কাজ করে থাকে, এই কাজগুলো হচ্ছে সময়ভিত্তিক মজুরি। নির্দিষ্ট সময়ের বিনিময়ে আমাদের যেটা কর্মঘণ্টা, যেমন কর্মক্ষেত্রে আমাদের কর্মঘণ্টা ধরা হয়েছে 8 ঘন্টা, বা অনেক সময় দেখা যায় যে শিল্প বা অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রে 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে থাকে। এইগুলো যে সময়ভিত্তিক, সেগুলো হচ্ছে সময়ভিত্তিক মজুরি। তারপরে কর্মভিত্তিক হচ্ছে কোনো একটা কাজ দেওয়া হবে, এই কাজটা যদি করা যায়, যে শ্রমিক করুক, এটা সে 1 মাসে করুক বা একটা 15 দিনই করুক, ওই কাজ সম্পন্ন করার মাধ্যমে সে মজুরি পাবে। সেটা হতে পারে যেমন একটা বাহিরের বিদেশ থেকে কোনো কোম্পানি বাংলাদেশের গার্মেন্টসের কোনো একটা গার্মেন্টসকে বললো যে আমার 5000 শার্ট দরকার। এক্ষেত্রে হয়তো 5000 শার্টের জন্য নির্ধারিত বলবে যে আমাকে যে হয় সেটা যদি 15 দিনে দিতে পারে সেটারই মানে মূল্য দেওয়া হবে, বা যদি এটা 5 মাসে দেয় সেটার মূল্য দেওয়া হবে। সেটা এখানে সময় কোনো ফ্যাক্টর না, ওই কাজটা হচ্ছে ফ্যাক্টর, সেটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মজুরির পার্থক্য বা তারতম্য। মজুরির পার্থক্য তো অবশ্যই, আমাদের দেশের শ্রমিকের এক ধরনের মজুরি, ঠিক আছে, আমেরিকার শ্রমিকের এক ধরনের মজুরি, ইউরোপের শ্রমিকদের এক ধরনের মজুরি, মধ্যপ্রাচ্যের শ্রমিকদের এক ধরনের মজুরি। তো দেশ এবং দেশের অর্থনীতি ভেদে মজুরির পার্থক্য পরিলক্ষিত হয়। আচ্ছা, এই পার্থক্যকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একই পেশায় মজুরির পার্থক্য, আর একটা হচ্ছে বিভিন্ন পেশায় মজুরির পার্থক্য। আচ্ছা, এখন প্রথমটাই হচ্ছে একই পেশায় মজুরির পার্থক্য। সবাই একই পেশায় নিয়োজিত, কিন্তু মজুরির পার্থক্য কেন? প্রথম কারণ হচ্ছে একই পেশায় নিয়োজিত, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোয়ালিফিকেশন বা যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আলাদা, ঠিক আছে। যেমন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন যারা চাকরি করে তাদের মজুরির পার্থক্য হয়ে থাকে। তারপর একটা হচ্ছে অভিজ্ঞতা। কোনো একটা শ্রমিক দেখা যাচ্ছে সে 5 বছর ধরে চাকরি করতেছে একই পেশা, আর একজন নতুন শ্রমিক, তো অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে অভিজ্ঞ সে মজুরি বেশি পাবে। তারপরে দক্ষতা, যে দক্ষতা একটা বিষয়, যে কাজে যেমন একটা লোক কম্পিউটারে সে দক্ষ, ঠিক আছে, আরেকজন সে কম্পিউটার সে চালাতে জানে না, তো যে কম্পিউটারে দক্ষ সে নিশ্চয়ই যে কম্পিউটার জানে না দক্ষ শ্রমিক সে বেশি মজুরি পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে দায়িত্ব ও পদমর্যাদার পার্থক্য। একই কাজ মানে একই পেশা, কিন্তু আলাদা মজুরি কেন? আমরা যেটা আলোচনা করতেছি দায়িত্ব পদমর্যাদা। যেমন যারা চাকরি শুরুতেই, আমি প্রভাষক হিসেবে যোগদান করেছি, তো দেখা যাচ্ছে যে আমার যে মজুরি বা আমার যে সিনিয়র স্যার যারা আছেন, আমার বিভাগীয় প্রধান স্যার বা আমার প্রিন্সিপাল স্যার, ওনারা কিন্তু আমার পেশাই, কিন্তু ওনারা দীর্ঘদিন ধরে চাকরি করার কারণে ওনাদের বা দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে, দীর্ঘদিনের দক্ষতা, দীর্ঘদিনের দায়িত্ব পালনের কারণে ওনাদের মজুরি বেশি, আমার মজুরি কম। তো সেটা হচ্ছে দায়িত্ব এবং পদমর্যাদার পার্থক্য হয়ে থাকে। তারপরে হচ্ছে এইসব কারণে বা কাজের ঝুঁকিপূর্ণ কাজের কারণেও মজুরির পার্থক্য। একই কাজ যে বেশি ঝুঁকি নেবে, যে বেশি দায়িত্ব পালন করবে তার মজুরি বেশি থাকবে। তারপরে শারীরিক যোগ্যতা অনেক সময় আছে, যেমন কোনো পেশা আছে একই পেশা, কিন্তু যারা শারীরিকভাবে বেশি দক্ষ, ফিট, ওদের মজুরি বেশি দেওয়া হয়ে থাকে। এইসব হচ্ছে একই পেশায় মজুরির পার্থক্যের কারণ। এবার আমরা দেখব যে বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যর কারণসমূহ। বিভিন্ন পেশার মজুরির পার্থক্যর কারণসমূহ হচ্ছে যে প্রথমটা হচ্ছে যেমন প্রতিযোগিতার অভাব।
প্রতিযোগিতার অভাব বলতে যে সকল পেশায় শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতার অভাব লক্ষ্য করা যায় সে সকল কাজে নিয়োজিত শ্রমিকরা অন্যদের তুলনায় বেশি উপার্জন করে থাকে। মানে সেটা বলা হয়েছে যে বিভিন্ন পেশায় মজুরির হারের পার্থক্যের কারণ, যেমন গার্মেন্টস শ্রমিক সে এক ধরনের মজুরি পাবে, আবার এই যদি বলা হয় কৃষক সে আরেক ধরনের মজুরি পাবে, দারোয়ান এক ধরনের মজুরি পাবে, বৈদ্যুতিক মিস্ত্রি বা যে কোনো ধরনের যে কর্মজীবী যারা আছে ওদের মজুরি বিভিন্ন পেশায় বিভিন্ন প্রতিযোগিতার কারণে তাদের মজুরি আলাদা হয়ে থাকে। তারপরে কাজের প্রকৃতি, কেউ কাজ করে, কারো কাজ হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে, আবার কারো কাজ কম সময় ধরে, কারো কাজ রিস্ক নিয়ে দায়িত্ব পালন করতে হয়। যেমন এখন এই দুর্যোগের সময়, করোনা দুর্যোগের সময় পুলিশ, সশস্ত্র বাহিনী, ডাক্তার, নার্স, ঠিক আছে, বা অন্যান্য পেশার যা ওইসব পেশার লোক তাদের বেশি মানে কষ্ট করতেছে দেশের জন্য এবং রিস্ক নিয়ে তাদের পরিবার পরিজন ছেড়ে প্রতিদিন বাসার বাইরে বের হচ্ছে। তাহলে ওদের জন্য অবশ্যই আলাদা মজুরি ব্যবস্থা করা উচিত বেশি করে। তারপরে হচ্ছে দক্ষতার পার্থক্যের কারণে, হ্যাঁ, এক ধরনের কাজের পরিধি যেহেতু আলাদা, একজনের ব্যাংকারের বেতন আর একজন শিক্ষকের বেতন সমান হবে না, কাজের তারতম্যের কারণে তাদের মজুরিও আলাদা হবে। কাজের ঝুঁকি ও দায়িত্ব, কারো ঝুঁকি বেশি, আমি এটা আলোচনা করেছি, দায়িত্ব। তারপরে পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন পদমর্যাদার থাকবে। তারপরে এইসব কারণে আরও বিভিন্ন কিছু কারণ আছে, যেগুলো তোমরা পড়ে নিবা, বিভিন্ন পেশায় মজুরির পার্থক্যের কারণসমূহ। আমি এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে স্বল্প মজুরি হারের কারণ। এই চ্যাপ্টারটা একটা থিওরিক্যাল চ্যাপ্টার, যার কারণে এটা আলোচনার বিষয় বেশি। আমি জাস্ট শুধু যে বিষয়গুলো পড়া জরুরি আমি এগুলো একটু হালকা আলোচনা করব, তোমরা একটু বিশদভাবে এগুলো পড়ে নিবে। বাংলাদেশের স্বল্প মজুরির হারের কারণসমূহ। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের স্বল্প মজুরির হার, বাংলাদেশের জনসংখ্যা যেহেতু বেশি, তাহলে জনসংখ্যা অনুযায়ী যে সবাই তো আর কাজে নিয়োজিত নয়, তখন দেখা যাচ্ছে যে আমরা কাজ চাই কিন্তু ওই অনুযায়ী কাজ পাই না, যার কারণে যে যারা শ্রমের চাহিদা সৃষ্টি কর্তৃপক্ষ, শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষ, তাদের কাছে সুযোগ আছে যে ইচ্ছা মতো শ্রমিকদেরকে তাদেরকে বেতন দেওয়ার জন্য বিভিন্ন বেতন বা কম বেতনে বা স্বল্প বেতনে স্বল্প মজুরি প্রদানের সুযোগ রয়েছে, যার কারণে এই প্রতিযোগিতা কম। তো জনসংখ্যা বৃদ্ধি একটা সমস্যা, এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে বেকারত্ব বৃদ্ধি পায়। তারপরে শ্রমিকের মজুরি হ্রাস পায়। তারপরে হচ্ছে শ্রমের সহজলভ্য, আমি যেটা বললাম, জনসংখ্যা বেশি, কারণ শ্রম অভাব নাই, ঠিক আছে। শ্রমের চাহিদা সৃষ্টিকারী কর্তৃপক্ষ চাইলেই যে কোনো ধরনের শ্রমিক আমাদের দেশ থেকে পেতে পারে। তারপরে হচ্ছে কর্মসংস্থানের অভাব, মানে যারা আছে কাজে নিয়োজিত সঠিক কর্মসংস্থান নেই আমাদের দেশে, যার কারণে মজুরি স্বল্প হয়ে থাকে। তারপরে হচ্ছে শিক্ষার অভাব, দক্ষতার অভাব। শিক্ষার অভাব হচ্ছে যারা শ্রমিক, ওদেরকে দেখা যাচ্ছে যে ওদের অদক্ষ শ্রমিকের সংখ্যাই বেশি, ঠিক আছে। এক্ষেত্রে মানে দক্ষ শ্রমিক পাওয়া যায় না, বা স্বল্প দক্ষ শ্রমিকেরও এরকম পাওয়া যায় না। তারপরে হচ্ছে দক্ষতা, কাজ দেখা যাচ্ছে শ্রমিক পাওয়া যায় কিন্তু দক্ষ না, সে কাজের কৌশল বা কাজ করার যে ব্যবস্থা সে এই সম্পর্কে সে জানে না, সে অজ্ঞ ওই সম্পর্কে। তারপরে হচ্ছে শারীরিক দুর্বলতা, অনেক দেখা যায় আমাদের দেশে চিকিৎসার অভাবে বা পুষ্টিহীনতার কারণে শ্রমিকরা শারীরিকভাবে দুর্বল থাকে, যার কারণে তাদের মজুরি কম দেওয়া থাকে বা স্বল্প মজুরি দেওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে নিয়োগ পদ্ধতিও আছে, নিয়োগ পদ্ধতিতে অনেক সময় দুর্নীতি এবং স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙ্গন, এগুলোর কারণে মানুষ স্বল্প মজুরিতে কাজ পায় না, যার কারণে স্বল্প মজুরিতে কাজ করতে আগ্রহ দেখায়। তারপরে হচ্ছে শিশু ও নারী শ্রমিকের আধিক্য। হ্যাঁ, শিশু শ্রমিক এবং নারী শ্রমিক ওদেরকে স্বল্প মূল্যে পাওয়া যায়, যার কারণে ওদের সংখ্যাও বেশি এবং ওরা কাজ করতে তারা আগ্রহী হয়। তারপরে হচ্ছে স্বল্প মজুরির প্রধান কারণসমূহ। আচ্ছা, এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রমের দক্ষতা বা এফিসিয়েন্সি অফ লেবার।
শ্রমের দক্ষতা বা এফিসিয়েন্সি অফ লেবার বলতে কী বোঝায়? শ্রমের দক্ষতা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক অধিক উৎপাদন করার যে ক্ষমতা তাকে শ্রমের দক্ষতা বলে। নির্দিষ্ট সময়ে শ্রমিকের অধিক কার্য করার যে ক্ষমতা সেটা হচ্ছে শ্রমের দক্ষতা। শ্রমের দক্ষতাকে আমরা যদি আমরা সমীকরণের সাহায্যে বলি, পণ্যদ্রব্যের মোট উৎপাদনকে কাজের সময় দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শ্রমের দক্ষতা। আচ্ছা, শ্রমের দক্ষতার নির্ধারক বিষয়সমূহ কী কী বিষয়ের উপরে আমরা নির্ভর করবো যে দক্ষ শ্রমিক আমরা কোন কোন বিষয়ের উপরে? সেটা হচ্ছে, আমি পয়েন্টগুলো বলবো: কাজ করার ক্ষমতা, কাজ করার ইচ্ছা, সংগঠনের নৈপুণ্য, কারখানার অবস্থা, যন্ত্রপাতির প্রকৃতি ও উৎপাদন প্রণালী, সামাজিক নিরাপত্তা। এই 5টা হচ্ছে শ্রমের দক্ষতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই 5টা তোমরা বিস্তারিত পড়ে নিবে। এবার আসো শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা হচ্ছে শ্রমের পরিবর্তন। সংক্ষেপে বলবো, শ্রমের পরিবর্তন শ্রমিকের প্রয়োজনে তাদের স্থান, শিল্প ও পেশাগত স্তর পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। যেমন আমাদের দেশের শ্রমিকরা শ্রমের প্রয়োজনে বিদেশে পাড়ি দেয়, সেটা হচ্ছে শ্রমের গতিশীলতা। বা আমাদের দেশে থেকে এক স্থান থেকে আরেক স্থানে যায়, যেমন কারখানা থেকে, গার্মেন্টস থেকে যেতে পারে ব্যাংকে, বা পেশার পরিবর্তন হয়, সেগুলো হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতাকে আবার 4 ধরনের প্রকারভেদ রয়েছে। সেটা হচ্ছে ভৌগোলিক, পেশাগত, শিল্পগত, স্তরগত। শ্রমের গতিশীলতা মূলত 4 প্রকার: ভৌগোলিক, পেশাগত, শিল্পগত, আর এটা হচ্ছে স্তরগত। আচ্ছা, তারপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি। সেটাও এটা আমাদের এটা টেবিলের মধ্যে সেটা বিস্তারিত আলোচনা করা আছে। এখানে টেবিল করে কোন দেশে, মানে আমি টেবিলটা একটু দেখাচ্ছি। এখানে 2টা টেবিল আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। প্রবাসী বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি। শ্রেণীভিত্তিক প্রবাসী বাংলাদেশের সংখ্যা, মানে আমাদের দেশে যারা শ্রমিক বাহিরে থাকে, এদের মধ্যে আমরা কি যদি বিভিন্ন ভাগে ভাগ করি: স্বল্প দক্ষ, আধা দক্ষ, তারপরে দক্ষ, আর এটা হচ্ছে পেশাজীবী। তো এখানে দেখবো যে আমরা লক্ষ্য করবো যে আমরা সর্বশেষ রিপোর্ট 2015 থেকে দেওয়া আছে। 2015 সাল অনুযায়ী সেখানে আমরা খেয়াল করবো স্বল্প দক্ষ শ্রমিকের সংখ্যা 45 ভাগ, আধা দক্ষ শ্রমিকের সংখ্যা 16 ভাগ, দক্ষ শ্রমিকের সংখ্যা 39 ভাগ, আর পেশাজীবী রয়েছে 0.33 ভাগ। আমরা আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি আমরা টেবিলের সাহায্যে আমি একটু, আমাদের বইয়ে যে উপাত্ত রয়েছে এই উপাত্তর উপর ভিত্তি করে আমি একটু দেখাচ্ছি। তারপর হচ্ছে দেশভিত্তিক জনশক্তি রপ্তানির হার, মানে কোন কোন দেশে আমাদের দেশের জনসংখ্যা রপ্তানি করা হয় বা শ্রমিকরা কাজ করে। আমরা দেখব যে সর্বশেষ রিপোর্ট আমি বলতেছি 2015 অনুযায়ী সৌদি আরবে রয়েছে প্রায় 10 ভাগ, কুয়েতে রয়েছে প্রায় 3 ভাগ, ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে প্রায় 5 ভাগ, বাহরাইনে রয়েছে 4 ভাগ, মালয়েশিয়াতে 6 ভাগ, ওমানে 23 ভাগ, সিঙ্গাপুরে 10 ভাগ এবং অন্যান্য দেশে 39 ভাগ। আমরা যদি দেশভিত্তিক আমরা দেখব এখানে যে প্রায় রপ্তানির হার সবচেয়ে বেশি হচ্ছে ওমানে, আর অন্যান্য দেশে মানে সব দেশ, পৃথিবীর সব দেশ মিলে সেটা হচ্ছে 39 ভাগ। এবং আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল করব, এই যে আমাদের যে শ্রমিকরা যারা বাইরে কাজ করে ওদের যে আমরা প্রেরিত অর্থ বা রেমিটেন্সের পরিমাণ যদি আমরা দেখি, এখানে 2012-13 অনুযায়ী অর্থ বছরে বা অর্থনৈতিক সমীক্ষা 2014 অনুসারে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশের প্রেরিত অর্থের পরিমাণ কর্মজীবীর সংখ্যা প্রায় 441 মিলিয়ন। আর এখানে প্রায় প্রেরিত অর্থের পরিমাণ হচ্ছে 14,461
$0.15 মিলিয়ন মার্কিন ডলার। কর্মজীবীর সংখ্যাটা এখানে 4,41,000 4,41,00,000। এখানে যাই হোক, সেখানে কর্মজীবী সংখ্যাটা এখানে উল্লেখ করা নাই, এখানে কত মিলিয়ন নাকি এখানে সোজা এখানে দেওয়া হচ্ছে 4,41,000। আর এখানে হচ্ছে মিলিয়ন মার্কিন ডলার হচ্ছে 14,461.15 মার্কিন ডলার। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে টেবিল অনুসারে বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার পরিস্থিতি। এখন আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রমবাজারের শ্রমের চাহিদা ও শ্রমের যোগান। শ্রমের চাহিদা আমরা একটু আগে আমি বলেছি, শ্রমের চাহিদা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে যে নিয়োগকারী কর্তৃপক্ষ বা উৎপাদক কী পরিমাণ শ্রমিক নিয়োজিত করে বা শ্রমিক দরকার, সেটা হচ্ছে শ্রমের চাহিদা। আমি আবারও বলছি, নিয়োগকারী কর্তৃপক্ষ বা উৎপাদক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে কী পরিমাণ শ্রমিক নিয়োগ করবে বা তার প্রয়োজন, সেটা হচ্ছে শ্রমের চাহিদা। শ্রমের যোগান কি? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে কোনো দেশ যে পরিমাণ শ্রম প্রদানে রাজি রাখে, মানে কী পরিমাণ শ্রমিক প্রস্তুত থাকে শ্রমের জন্য, সেটা হচ্ছে শ্রমের যোগান। আচ্ছা, এখানে শ্রমের চাহিদাকে আমরা শ্রমের চাহিদার সাথে কার সম্পর্ক রয়েছে? শ্রমের চাহিদার সাথে মজুরির সম্পর্ক রয়েছে। এখানে আমরা মজুরি আবার দুই ধরনের পাবো, একটা হচ্ছে প্রকৃত মজুরি আর এটা হচ্ছে আর্থিক মজুরি। আচ্ছা, প্রকৃত মজুরি সেটা কি? আমি প্রথমে আর্থিক মজুরি নিয়ে আলোচনা করি। আর্থিক মজুরি হচ্ছে কোনো শ্রমিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করে কায়িক বা মানসিক পরিশ্রমের মাধ্যমে অর্থের হিসাবে যে মজুরি পায়, সেটা হচ্ছে আর্থিক মজুরি। মানে একজন শ্রমিক কাজ করে, মনে কর প্রতি মাসে সে বেতন পায় 15,000 টাকা, সেটা হচ্ছে তার আর্থিক মজুরি। তার শারীরিক নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে অংশগ্রহণ করে সে তার শারীরিক বা মানসিক শ্রম দিয়ে প্রতি মাসে যে মজুরি পায়, সেটা হচ্ছে আর্থিক মজুরি। এখন প্রকৃত মজুরিটা কি? প্রকৃত মজুরি হচ্ছে শ্রমিক তার শ্রমের বিনিময়ে যে অর্থ পায়, তার সাথে যদি অন্যান্য সুবিধা মানে কি? সেটা হতে পারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ফোন বিল, ঠিক আছে, তারপরে অন্যান্য সুবিধা হতে পারে প্রতিষ্ঠানের সুনাম, প্রতিষ্ঠানের কর্মপরিবেশ। এইগুলোকে যখন নেওয়া হয় সবগুলোকে, কার সাথে? আর্থিক মজুরির সাথে। আর্থিক মজুরি প্লাস অন্যান্য সুবিধা নিয়ে সেটাকে যখন আমরা দাম দিয়ে বা প্রাইস দিয়ে যখন আমরা ভাগ করব, সেটা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে আমি আবারও বলতেছি, এখানে আর্থিক মজুরি হচ্ছে শ্রমিক তার কাজের বিনিময়ে যে মজুরি পায়, সেটা হচ্ছে আর্থিক মজুরি। আর আর্থিক মজুরির সাথে যখন অন্যান্য বিষয় যোগ করব, সেটা হচ্ছে প্রকৃত মজুরি। এবং সেটাকে আমরা প্রকৃত মজুরি বের করার সময় অবশ্যই সেটাকে প্রাইস লেভেল বা দাম স্তর দিয়ে ভাগ করে নিতে হবে। আচ্ছা, যেমন মনে করো একজন শ্রমিকের আর্থিক মজুরি হচ্ছে 15,000 টাকা, তার অন্যান্য সুবিধা সে পায় 5,000 টাকা, তাহলে তার প্রকৃত মজুরি কত? এক্ষেত্রে আমরা আর্থিক মজুরি বললাম 100 টাকা, 15,000 টাকা, আর প্রকৃত মজুরি হবে 15,000-এর সাথে সে 5,000 টাকার সে অন্যান্য সুযোগ সুবিধা পেল। এই 5,000 যোগ করে দাম স্তর দিয়ে ভাগ করতে হবে। দাম স্তর হচ্ছে, এখানে মনে করো দাম স্তর 100 টাকা, তাহলে এটা দিয়ে ভাগ করে যেটা পাবো, 15,000-এর সাথে 5,000 যোগ করবো আর 100 দিয়ে ভাগ করবো, যে সেটা হচ্ছে তার প্রকৃত মজুরি। আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য তোমরা পড়ে নিবা। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম শ্রমের চাহিদা এবং যোগান। তাহলে শ্রমের চাহিদা কার সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে প্রকৃত মজুরির সাথে। শ্রমের যোগানও প্রকৃত মজুরির সাথে সম্পর্কিত।
শ্রমের চাহিদা এবং প্রকৃত মজুরি দুইটা সম্পর্ক কেমন, সেটা হচ্ছে ধনাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক। শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরি ঋণাত্মক সম্পর্ক। আমি চিত্রের সাহায্যে আমি দেখাচ্ছি। এই যে প্রকৃত মজুরি, আর এদিকে হচ্ছে শ্রমের যোগান, শ্রমের চাহিদা, ডিমান্ড ফর লেবার। আচ্ছা, তাহলে এখানে দেখো, খেয়াল করো, এই যে হচ্ছে এই শ্রমের চাহিদা রেখা নিম্নগামী, তার মানে প্রকৃত মজুরির সাথে এই শ্রমের চাহিদার সম্পর্ক ঋণাত্মক। অপরদিকে শ্রমের যোগান রেখা প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক ধনাত্মক। মানে যদি প্রকৃত মজুরি বাড়ে তাহলে শ্রমের যোগান বাড়বে, আর যদি প্রকৃত মজুরি কমে শ্রমের যোগান কমবে। আর এদিকে প্রকৃত মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমবে, আর প্রকৃত মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে। এই যে সেটা হচ্ছে ঋণাত্মক সম্পর্ক, এটা শ্রমের চাহিদা, আর ধনাত্মক সম্পর্ক হলে শ্রমের মজুরির সাথে সেটা হচ্ছে শ্রমের যোগান। এখন শ্রমের চাহিদা ও যোগানকে আমরা যখন ভারসাম্য অবস্থায় দেখব, সেটা হচ্ছে আমরা এখানে খেয়াল করো, এই যে আমরা এদিকে ভূমি অক্ষে নিলাম শ্রমের নিয়োগ, এটাকে এন দিয়ে প্রকাশ করলাম, আর এইদিকে নিলাম প্রকৃত মজুরি। তাহলে আমরা এখানে পাবো এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ভারসাম্য অবস্থা হচ্ছে ই এখানে। যদি আচ্ছা, তাহলে ভারসাম্য অবস্থায় আমরা যেটা পাবো, চাহিদা এবং শ্রমের চাহিদা এবং যোগান পরস্পরকে, শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা পরস্পরকে ছেদ করবে। আচ্ছা, এই হচ্ছে শ্রমের চাহিদা ও যোগান, এটা ভালো করে পড়ে নিবে। তারপরে এই চ্যাপ্টারের সর্বশেষ বিষয় হচ্ছে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন। শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন কি? শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকরা তাদের নিজেদের স্বার্থ রক্ষা, নিজেদের অবস্থার উন্নতি, চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবা, চাকরির শর্তাবলী, তারপরে বিভিন্নভাবে তাদের বা মজুরির বৃদ্ধির জন্য, তাদের সেবা এবং মজুরির বৃদ্ধির জন্য যে সংঘ প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে শ্রমিক সংঘ। সেখানে শ্রমিকদের স্বার্থই থাকবে। এবং এই শ্রমিক সংঘের কার্যাবলীকে আমরা 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কল্যাণমূলক কার্যাবলী, সংগ্রামী কার্যাবলী, রাজনৈতিক কার্যাবলী, আর একটা হচ্ছে আপোষমূলক কার্যাবলী। এই শ্রমিক সংঘের কার্যাবলীগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা। তারপরে এই চ্যাপ্টারের সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে আয়টা কি? কোনো নির্দিষ্ট সময়ে উদ্যোক্তা উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য হতে যাবতীয় উৎপাদন খরচ ও কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আয় বলে। মানে কোনো নির্দিষ্ট সময়ে উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সে যে আর্থিক মূল্য হতে যে আর্থিক মূল্য পায়, আর্থিক মূল্য হতে তার উৎপাদন খরচ এবং কর ট্যাক্স, আর্থিক মূল্য হতে কোনো উৎপাদনকারী, আর্থিক মূল্য হতে তার কর এবং অন্যান্য যে খরচ, উৎপাদন খরচ বাদ দিলে যেটা পাবে সেটা হচ্ছে আয়। মজুরি এবং আয়ের পার্থক্য তোমরা সর্বশেষ দেখে নিবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই, যারা বাসায় আসো এবং যারা বাইরে যাও অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সবার জন্য শুভকামনা।